এটা খুব পারফেক্ট খবর। আমরা সূত্র মারফত খবর পাই 2-3 মাস আগে একজন ভদ্রলোক আরবে যায়, সেখান থেকে কিছু ফান্ড কালেকশন করে এবং সেই টাকা এর সঙ্গে পুরোপুরি নওশাদ সিদ্দিকী যুক্ত আছে। সেই টাকা এখানে এসে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে বোমা বারুদ গুলি কেনার জন্য সেই টাকা ডিস্ট্রিবিউশন করে এবং সে নিজেও কিছু টাকা রাখে। এবং তার উদাহরণস্বরূপ, তার ফলস্বরূপ আমরা দেখলাম গত এক সপ্তাহে পরপর কয়েকটি ঘটনা। প্রথম আমাদের খয়রুলের উপর আক্রমণ পোলেহাট টুয়ে, সেটাকে কেন্দ্র করে সেই রাত্রে যখন আমি থানায় যাই, রাত 11:33 যখন আমরা ফিরছিলাম, আমাদের সঙ্গে 13খানা গাড়ি ছিল, আমার গাড়ির উপরে বোমা চার্জ, গুলি চার্জ করলো। এটাকে যখন প্রচার পাবলিসিটি হলো তখন অন্ধভক্তরা তখন এটাকে উল্টে আমাদের গায়ের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করেছিল যে এটা তৃণমূল কংগ্রেস পরিকল্পিতভাবে বা শওকত মোল্লা পরিকল্পিতভাবে নিজের সিকিউরিটি বাড়ানোর জন্য এই ধরনের কথাবার্তা বলছে। কিন্তু 48 ঘন্টা কাটতে না কাটতেই ভাঁড়ের ভোগালী টুয়ের সেখানে আরিফ বিল্লার বাড়ি থেকে প্রায় 3 ড্রাম বোমা, একটা ডবল ব্যারেল বন্দুক উদ্ধার হয়। এবং সেই ঘটনার রেস্ট কাটতে না কাটতেই আবার 48 ঘন্টার মধ্যে কৃষ্ণমাটি ব্রিজের কাছ থেকে 26খানা বোমা উদ্ধার হয় গত পরশুদিন। আবার গতকাল প্রায় 70 কেজি বোমার মশলা উদ্ধার হয়েছে। আইএসএফ এর একজন নেতা আছে মাবুক আলী, তার সঙ্গে ছিল ফিরোজ, মাবুক আলী মোল্লা এবং ফিরোজ। এই দুজনার কাছ থেকে এই একটা মোটরসাইকেল, বুলেট মোটরসাইকেল থেকে দুটো দুধের ট্যাঙ্কে করে প্রায় 50 কেজি বোমার মশলা এবং এক বস্তা, আরেকটা বস্তা ছিল, এই বস্তার মশলা, বোমের মশলা সেখান থেকে উদ্ধার হয়। এবং আমরা বিশিষ্ট সূত্রে আমরা জানলাম এই যে বাইকটা ছিল সেই বাইকটা হচ্ছে ভাঁড়ের সিনেপুকুর গ্রামে আলতাফ নামে একজন ব্যক্তির বাইক। এই বাইকটা বন্ধক দেওয়া হয়েছিল ওয়াসিম আকরাম ও সাদ্দাম হোসেন দুজনার কাছে। এবং এই সাদ্দাম এবং ওয়াসিম আকরাম দুজনই কারিমুলের, যা এসএফ নেতা কারিমুলের ছায়া সঙ্গী। স্বাভাবিক কারণে এটাই প্রমাণ যেই যে বাইরে থেকে টাকা কালেকশন করা, সেই টাকা দিয়ে ভাঁড়কে আগামী দিনে রক্তাক্ত করা, রক্তে ভাসানোর যে পরিকল্পনা, এই যে বোমা বন্দুক মজুত করা, এটাই হচ্ছে সবচেয়ে বড় উদাহরণ। এবং গতকালকে যে 70 কেজি বোমা পাওয়া গেছে, পুলিশের হিসাব অনুযায়ী 450 বোমা এই মশলা দিয়ে তৈরি করা যেত। সেটা আমাদের তৃণমূল কংগ্রেসের যারা কর্মী বা গ্রামের লোক যারা, তাদের সন্দেহ হয় এই বাইকটা, তারাই তাড়া করে ধরে এবং পরে সেটা পুলিশের হাতে তুলে দেয়। এর চাইতে বড় উদাহরণ আর কিছু হতে পারে বলে আমি অন্তত মনে করি না। নওশাদ সিদ্দিকী তো বলছে যে আমাদের কাছে ইফতার কিনে খাওয়ার টাকা নেই, আমরা বোম কিভাবে দেব? দেখুন, নওশাদ সিদ্দিকী বলেছে যে একটা বোমা বাঁধতে কত নাকি 2 থেকে 2.5 টাকা খরচ হয়। তা আমার প্রশ্ন একটাই যে একটা, উনি তো পীরজাদা লোক, একটা বোমাতে 2,000-2,500 টাকা খরচ হবে, এই হিসেবটা উনি কোথা থেকে পেল? আসলে ভাঁড়ে যে বোমার কারখানা, ভাঁড়ে যে বোমা শিল্প, এই বোমা শিল্পের মেন ওনার বা মালিক আমি মনে করি, কিংবা মানে এইটা সিও যাকে বলে, আমার মনে হয় এই নওশাদ সিদ্দিকী। কারণ একটা ব্যবসা, এই ব্যবসাটা খুব ভালো বোঝে, কোথায় র মেটেরিয়ালস কিনতে হবে, তার কি দাম, এবং সেই র মেটেরিয়ালস যে পার্ট যেগুলো আছে সেগুলোতে কার কি দাম, এবং সেগুলোকে একটা জায়গায় করে একটা বোম বাঁধতে গেলে কত খরচ হয়, ইনি যে হিসাবটা দিয়েছেন খুব ভালো হিসাব দিয়েছেন। কিন্তু আমার প্রশ্ন যে ইফতার কেনার যখন পয়সা থাকে না, তাহলে 70 কেজি বোমার মশলা কোথা থেকে এলো, এর টাকা কোথায়? আরিফ বিল্লার বাড়ি থেকে যে 3 ড্রাম বোমা উদ্ধার হলো, সেই টাকা কোথা থেকে এলো?
একটা প্রায় ডবল ব্যারেল বন্দুকের মতন অরিজিনাল না হলেও আমার বন্ধু, সেটা সেই টাকা কোথা থেকে এলো? আসলে এ সমস্ত নাটক, এর কাজ হলো টুপি মাথায় দাও আর মিথ্যা কথা বলো, আর ভাঁড়ের সাধারণ মানুষগুলোকে, সহজ সরল মানুষগুলোকে, তাদেরকে বিপদে পরিচালিত করো, তার মাঝখান থেকে ক্ষমতা দখল করো। এটাই হচ্ছে ওর কাজ। 2021 থেকে 2023 গোটা ভাঁড় জুড়ে রামরাজত্ব করা হয়েছে। ওখানে আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাছে কোটি কোটি টাকা তোলা হয়েছে। দিনে দোকান বন্ধ করা হয়েছে, রাতে সেই দোকান তার সঙ্গে কন্ট্যাক্ট করে লক্ষ লক্ষ টাকা নিয়ে খুলে দেওয়া হয়েছে। দিনে জমিতে ঝান্ডা পোতা হয়েছে, রাতে তার সঙ্গে কন্ট্যাক্ট করা হয়েছে। 21 থেকে 23 ওদের হাত থেকে সাধারণ মানুষ তো দূরের কথা, তৃণমূল কংগ্রেস কর্মী তো দূরের কথা, পুলিশ পর্যন্ত রেহাই হয়নি। আমরা সরাসরি বক্তব্যে শুনেছি যে ঘটকপুকুরের চৌমাথা থেকে এক আইএসএফ নেতা বক্তব্য রাখছেন, পুলিশকে ঘটকপুকুর চৌমাথায় বেঁধে রাখবো। 2023 যেখান থেকে আমি দায়িত্ব গিয়েছি, আমরা প্রথমেই এর প্রতিবাদ শুরু করি। দেখুন, সেই প্রতিবাদ করতে গিয়ে আমাদের 4-4টে তৃণমূল কংগ্রেসের কর্মী খুন হয়েছে। আমি আইএসএফের যারা অন্ধভক্ত আছে তাদের কাছে প্রশ্ন, যে ভাঁড়ে আইএসএফের কজন খুন হয়েছে? আমার এটাই হচ্ছে প্রথম প্রশ্ন। অনেকেই হয়তো জানে না, দূর থেকে অনেক কথা বলে, এবং বিশেষ করে যেদিন ভোট গণনা হয়, সেই ভোট গণনার দিনে সেদিন সেখানে তৃণমূল কংগ্রেস ছিল না। সেদিন ছিল সেন্ট্রাল ফোর্স, সেদিন ছিল পাঞ্জাব পুলিশ, রাজ্যের প্রায় 250 পুলিশ। সেদিন পুলিশের সঙ্গে যে গুলি বিনিময়, কারণটা ছিল ডিসিআরসি দখল করা, ভোট গণনা কেন্দ্র দখল করা। সেদিন সেখানে 3টে আইএসএফের ছেলে পুলিশের গুলিতে মারা গিয়েছিল। এর জন্য দায়ী কে? স্বাভাবিক কারণেই যে যখন অন্যায় কেউ করে, সেই প্রতিবাদ যখন হয়, প্রতিরোধ যখন গড়ে ওঠে, তারা তখন মরিয়া হয়ে যায়। আর তার কারণে আমাদের 4-4 ছেলের আজকে জীবন দিতে হলো ভাঙড়ে। আসলে দূর থেকে যারা, বিশেষ করে যারা দূর থেকে যারা হয়তো জানে না ভাঙড়ের কালচার সম্পর্কে, ভাঙড়ের সংগঠন, আইএসএফের কি আছে কি না আছে, এগুলো হয়তো যারা জানে না, দূর থেকে অনেক বড় বড় কথা বলে, অনেক বড় বড় স্বপ্ন দেখে, কিন্তু স্বপ্নই থেকে যাবে। এটা হচ্ছে 26 সাল, এটা 21 নয়, এটা তাদের বোঝা উচিত। ভাঙড়ের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, বুদ্ধিজীবী মানুষ, রাজনৈতিক সামাজিক সচেতন মানুষ যারা, তারা কিন্তু তৃণমূল কংগ্রেসের পাশে থাকবে, এবং 2026 ভাঙড় থেকে তৃণমূল কংগ্রেস জিতবে। আব্বাস আর আরেকজন হচ্ছে নওশাদ, এই 3 জন হচ্ছে মুসলমানের শত্রু। এরা বিজেপির দালাল, এরা বিজেপির দালালতি করে বিজেপির হাতটাকে শক্তিশালী করতে চায়। এবং এই যে ধর্ষক বিধায়ক, আমি ভাঙড়ের মানুষকে বলবো, একে প্রত্যাখ্যান করুন এবং মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় উন্নয়নের সঙ্গে থাকুন, এটাই আমি আবেদন করি।